সেভেন সিস্টার্স। শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় নতুন গতি পায় সেভেন সিস্টার্স। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স বা 7 বোন। বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিমণ্ডিত এই রাজ্যগুলো। কিন্তু হঠাৎ কেন নতুনভাবে আলোচনায় সেভেন সিস্টার্স? কেন ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে এই সেভেন সিস্টার্স? আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়। 1976-এ গুয়াহাটিতে কংগ্রেস অধিবেশনের সভাতে আসামের মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিনহা প্রথম সেভেন সিস্টার কথাটি ব্যবহার করেন। লোকমুখে শোনা যায় এই সেভেন সিস্টার্স কথাটা নাকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়েছিল। ভারতের সেভেন সিস্টার্স এর নৈর্গাসিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে একই দিকে যেমন প্রচুর লেখালেখি হয়েছে, তেমনি অন্যদিকে বছরের পর বছর ধরে এই অঞ্চলটিতে যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন বিক্ষিপ্ত হয়েছে সেটা বেশ দ্রুততার সাথে পাশ কাটিয়ে গিয়েছে। মূলত 47-এ ভারতের স্বাধীনতার পর কাশ্মীর বাদে যেখানে সবচেয়ে বেশি সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড। এজেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল এনএনসি তাদের স্বাধীনতা লড়াই শুরু করে 1950-এর দিকেই। পরে এনএনসি ভেঙে এনএসিএন তৈরি হয়েছে। সেই সংগঠনও মুইফা আর খাপলাং এর অনুগত গোষ্ঠীতে ভেঙে আরও 2 টুকরো হয়েছে। কিন্তু সার্বভৌম নাগালিক ও গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়বাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি। ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এই আন্দোলনে বাংলাদেশের নাম এসে যায়, কিন্তু কেন? বাংলাদেশ কিভাবে ছোট দেশ হয়েও ভারতকে ফেলতে পারে বড় ধরনের বিপদে? কেন হাসিনা সরকার টিকিয়ে রাখা ভারতের নিরাপত্তার জন্য ছিল অনিবার্য? চলুন প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। মিজোরামের 2বারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর 2 আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়বাদী আন্দোলন কখনোই সফলতার মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসাবে কখনোই আত্মপ্রকাশ করতে পারত না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্ট এমএনএফ বিদ্রোহী 60-এর দশকের শেষে অর্থাৎ প্রায় তাদের জন্মলগ্ন থেকে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল প্রায় 2 দশক ধরে। এনএফের প্রবাদপ্রবীণ নেতা লাল হ্যান্ডা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটি এলাকায় একটি বাড়িতে থাকতেন। আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রাম, সাবেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। তখনকার তরুণ জোরামথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লাল ডেন্ডার বিশ্বস্ত অনুচর ও ছায়াসঙ্গী। 1987-তে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগ পর্যন্ত তিনিও তার বহু সতীর্থ জীবন বেশিরভাগটাই কাটিয়েছেন বাংলাদেশে। একই কথা খাটে আসামের বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আলফার পরেশ, বড়ুয়া, অনুপচেতিয়া বা অরবিন্দ রাজখোরদের মতো সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রেই। তাদের সশস্ত্র আন্দোলন অনেকটা সময় ছিল তারা বাংলাদেশের মাটিতে। ত্রিপুরা স্বতন্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলএনএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স এই সদস্যরা অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন, যেখানে থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড। বিএনপি ক্ষমতা থাকাকালীন 1991 থেকে 96 ও 2001 থেকে 6 সালের সময়ের মধ্যে সরকার অবশ্য কখনোই দেশের মাটিতে এইসব গোষ্ঠীদের অস্তিত্ব স্বীকার করেনি। আর এই ইস্যুটি ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চরম তিক্ততার জন্ম দিয়েছিল। 2009-এ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে এক নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার। একের পর এক বিচ্ছিন্নবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ধরে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে এসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা পরেশ বুড়ো অবশ্য তার আগে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন।
কিন্তু অনুপচেতিয়া বা অরবিন্দ রাজখোরের মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে দিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার যে নিরাপত্তাগত দৃষ্টিতে এক দশকের অনেকটা স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পিছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষণরাও তা অকণ্ঠে স্বীকার করেন। প্রসঙ্গ যখন ভারতের রক্ষায় বাংলাদেশের ভূমিকা, তখন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ব্যাপারে না বললে কি আর আলোচনা জমে? ভারতে 4.5 বছর আগে বিতর্কিত সিএএ বা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ যখন তুঙ্গে, তখন শারজিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনতায় করেন এক বিস্ফোরণ মন্তব্য, যাতে নড়ে যায় ভারত সরকারের টনক। ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলে সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে। মুম্বাই আইআইটি ও দিল্লির জেএনইউ এর প্রাক্তন ছাত্র মেধাবী শারজিল ইমামের এই ভাষণের ভিডিও ভাইরাল হয়, যার জেরে দেশদ্রোহের অভিযোগে তাকে জেলে যেতে হয়, আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি। আসলে শারজিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্যেই ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার সবচেয়ে দুর্বল একটা জায়গায় তিনি আঘাত করে ফেলেছিলেন। বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির ঘাড় মোটকে দেওয়ার কথা। একদা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটা আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন স্নেক বলে আখ্যা দেন। এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশেপাশে রয়েছে অন্তত 4টি দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক সীমান্ত, এবং দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। ভারতকে সবচেয়ে বেশি চিন্তিত রাখে যে ব্যাপারটা, তা হলো সেভেন সিস্টার্স এই রাজ্যগুলো সম্পূর্ণ স্থল বিশিষ্ট এবং ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারের যোগাযোগ একমাত্র রাস্তাই হচ্ছে শিলিগুড়ি করিডোর। ফলে সরু চিকেন স্নেক কোনোভাবে আটকে দিতে পারলে সেভেন সিস্টার্স এর নিয়ন্ত্রণ হারাবে ভারত। তবে এই দুশ্চিন্তা থেকে ভারতের মুক্তির মহাসদ্য ছিল আওয়ামী লীগ সরকার। ভারতকে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার ফলে সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগের রাস্তা বের হলো এবং দূরত্বও কমে গেল। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বরাবরই ভারত বিরোধী, ফলে ভারত বিএনপিকে নিজেদের জাতীয় নিরাপত্তার শত্রু হিসাবে দেখে এসেছে। ফলে আওয়ামী লীগকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য ভারত তার সর্বোচ্চ চেষ্টাই করেছিল। বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতন ভারতের জন্য খুব সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলাফল মণিপুর হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা। এত কিছু শোনার পর নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক কাটছে সেভেন সিস্টার কেন স্বাধীন না হতে চায়? আসলে স্বাধীন হতে চায় নাকি রয়েছে অন্য কোনো কারণ? কেন বিভিন্ন সময়ে এই রাজ্যগুলো সংঘাত লেগেই আছে? বিগত 50 বছর বিভিন্ন সময়ে মণিপুরে কুফিরা, আসামে আলফা, ডিমা, হাসাও বা একাধিক বড় গোষ্ঠী, মিজোরাম, এনএফএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন উপজাতির গোষ্ঠী ভারতের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যে সীমানা ও আরও নানা প্রশ্নে বারবারে বিরোধ দেখা দিয়েছে। আসাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, অরুণাচল, আসাম কিংবা ত্রিপুরা, মিজোরামের মধ্যে দ্বন্দ্ব, অবরোধ ও পাল্টাপাল্টে হামলার ঘটনাও মোটেও বিরল নয়। সোজা বাংলায় 7 বোনের সংসারে যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে যে মিল স্বভাব, মোটেও কিন্তু তা সত্যি নয়। পুরো ভারতে সেভেন সিস্টারকে একটা হোমোজিনিয়াস ইউনিয়ন বা একই রকমের কাঠামোর অংশ হিসাবে দেখে, কিন্তু এই এলাকার মধ্যে রয়েছে ব্যাপক বৈচিত্র্য বা বৈরুপ্য, ধর্ম বা ভাষা, সাংস্কৃতিক, খাদ্যাভ্যাস। এখানে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের মিলের চেয়ে অমিলের সংখ্যাই বেশি। ত্রিপুরার সঙ্গে নাগাল্যান্ডে যেমন কিছুই মেলে না, আবার আসামের সঙ্গে মিজোরামের ফারাকটাও বেশ চোখে পড়ার মতো। জাতিগত বা ধর্মীয় নানা ফ্রন্ট লাইন আসলে সেভেন সিস্টার্সের এই অস্থিরতা জন্ম হয়েছে। ভারতের মূলধারার মিডিয়াতে সেভেন সিস্টার্সকে নিয়ে চিরকাল একটা রং ছবি আঁকার চেষ্টা হয়ে থাকে। সেভেন সিস্টার্সের মধ্যে যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্য খ্রিস্টানরা সংখ্যালঘু, অরুণাচল প্রদেশে আবার বৌদ্ধ, আসামে হিন্দু, অসমীয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো। মণিপুরে হিন্দু, মেন্টেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছরগুলোতে হয়েছে, তা এখনো থামার কোনো লক্ষণ নেই, বরং সহিংস সংঘর্ষের জেরে কদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুরের পরিস্থিতি।
গত কয়েকদিন দফায় দফায় গুলি বিনিময়ে বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু। মণিপুরের রাইফেলের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রগুলো লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা ভারতকে বেশ ভাবিয়ে তুলেছে। ত্রিপুরাতে ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকে বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল। স্থানীয় উপজাতিদের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি ধিকি। সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তৃত অংশ রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন দশকের পর দশক ধরে বলবো রাখতে হয়েছে, সেটারও কারণ কিন্তু এগুলোই। সেভেন সিস্টার এই রাজ্যগুলো ভারতের বাকি অংশ থেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়েছে। এখানকার উন্নয়ন এবং সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা চোখে পড়ার মতো। সাম্প্রতিক ত্রিপুরা সহ অন্যান্য এলাকায় বন্যায় পর্যাপ্ত সরকারি সহযোগিতা না দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি জাতীয় সংবাদ মাধ্যমগুলো এখানকার সমস্যাগুলো না দেখার ভান করে থাকে। দিন শেষে সবার মনে একটাই প্রশ্ন, 7 বোনের ভাগ্যে কি আছে স্বাধীনতার স্বাদ?